সুস্মিতা রায়চৌধুরীর লেখা গল্প অনুভবে তুমি। ময়না, এই ময়না, শুনছিস? কিছু পুড়ছে মনে হয়। এখানেও গন্ধ আসছে। ও হ্যাঁ বৌদি, গ্যাসটা বাড়ানো আছে। প্রেসারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, একদম খেয়াল করিনি। তোর আজকাল মনটা যে কোথায় থাকে ময়না। কাল মাছের ঝোলে নুন দিসনি। ও তাই, ভুল হয়ে গেছে বৌদি, আর হবে না। ও মোর ময়না গো, কার কারণে তুমি একেলা, কার বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না। থামলে কেন গো বৌদি, গাও না। কত ভালো গলা তোমার। অবশ্য তোমার সব কিছুই তো ভালো। কত সুন্দর দেখতে তুমি, কত ভালো লেখো তুমি। ভগবান তোমাকে সুখী হওয়ার জন্য সব কিছু দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে, আর আমাদের কপালে শুধু কষ্ট লিখেই পাঠিয়েছে। তা তুমি এখন রান্নাঘরে কেন এলে বৌদি? তোমার লেখা নেই? ময়নার কথা শুনে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল অন্বেষা। কি করে বোঝায় এই ছোট মেয়েটাকে যে সুখটা বড়ই আপেক্ষিক, সুখের অনুভূতি এক একজনের কাছে এক এক রকম। অন্বেষা হেসে বলল, আসলে ময়না রানী, তোমাকে এই বার্তা দিতে এলাম যে রান্নাঘরের সেলফের কাজগুলো করতে সঞ্জয় আসবে। তুই রান্নাটা তাড়াতাড়ি সেরে নে। সঞ্জয়ের নামটা শুনেই হাতের খুন্তিটা রেখে ঘুরে দাঁড়ালো ময়না। বিষণ্ণ আনমনা মুখটায় হঠাৎ খুশির প্লাবন। খুশিতে উজ্জ্বল হয়ে ওঠা চোখ দুটো মেলে ময়না জিজ্ঞাসা করল, কখন আসবে গো বৌদি? এই তো ঘণ্টাখানেকের মধ্যে। মাঝে 15 দিন কোথায় যে ডুব দিয়েছিল, কত দেরি হয়ে গেল কাজের। কথাগুলো বলেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো অন্বেষা। রান্নাঘরের বাইরে এসে সে লক্ষ্য করল ময়না নিজের চুড়িদারের দিকে বারবার দেখছে। চুলগুলো ঠিক করে নিল, মুখে জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করল। মুখের মধ্যে এক খুশির ছোঁয়া, মানে অনুরাগের ছোঁয়া। ময়নার মুখের এই অভিব্যক্তিটুকু দেখার জন্যই তো সে রান্নাঘরে এসেছিল। আসলে অন্বেষা পেশাগতভাবে একজন ফ্রিল্যান্স রাইটার। বিভিন্ন পত্রপত্রিকায়, ম্যাগাজিনে লেখালেখি করে। ইংরেজি, হিন্দি, বাংলা 3টে ভাষাতে সমান স্বচ্ছন্দ। দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংলিশে পোস্ট গ্রাজুয়েশন করার পর একটা সর্বভারতীয় সংবাদপত্রে চাকরি পেয়েছিল সে। কিন্তু নিয়মমাফিক চাকরি, বাধাগতের লেখা তার ভালো লাগেনি। তারপর চাকরি ছেড়ে দিয়ে নিজের মতো লেখে। একটা বই বেরিয়ে গেছে ইংরেজি ভাষায়, দ্বিতীয় বইটাও প্রকাশিত হবে শীঘ্রই। ছোট থেকেই লেখা, ছবি আঁকা, গান এসব নিয়েই থাকতে ভালোবাসে অন্বেষা। ছোট থেকে পড়াশোনা, বড় হওয়া সবটাই দিল্লিতে। বাবার কর্মসূত্রে তারা দিল্লিতে ছিল। তবে এখন বিয়ের পর অবশ্য অন্বেষা কলকাতায়। অন্বেষার স্বামী অভিরূপ রায় কলকাতা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট। কয়েক বছর হলো বিয়ে হয়েছে তাদের। ভবানীপুরে অভিরূপদের পুরনো বাড়ি। বাবা মারা গিয়েছিল খুব ছোটবেলায়। বিয়ের মাস 6 পরে মারা যায় মাও। অন্বেষা ছোট থেকেই খুব আবেগপ্রবণ, হাসি খুশি, প্রাণবন্ত একটা মিষ্টি মেয়ে। এমনিতে সে খুবই সুন্দরী, তবে ওর আন্তরিক ব্যবহার, সদা হাস্যময়ী মুখ ওর সৌন্দর্যে একটা অন্য মাত্রা যোগ করে। ময়না এ বাড়িতে প্রায় অনেকটা সময় থাকে। রান্না ছাড়াও বাড়ির টুকিটাকি সব কাজই সে করে। সময় থাকলে অন্বেষার কাছে একটু পড়াশোনা করে। উচ্চ মাধ্যমিকের পর মেয়েটা পড়াশোনার করতে পারেনি। হঠাৎ করে বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। বাবা বাস চালাতো, যদিও উপার্জনের বেশিরভাগ টাকাটাই খরচ করতো মদ খেয়ে। তাই অভাব তো ছিলই। তার উপরে বাবার মৃত্যুর পর মা ছোট দুটো ভাই বোন নিয়ে সংসারের অবস্থা সঙ্গীন হয়ে উঠল। বাধ্য হয়ে ডাক্তারবাবুর বাড়ির এই কাজ নিল ময়না। যদিও অন্বেষা ময়নাকে নিজের বোনের মতোই দেখে, ভালোবাসে, প্রশ্রয় দেয়। আর সঞ্জয় হলো এ বাড়ির পুরনো কাঠের মিস্ত্রি রমেনের ছেলে। আগে বাবার সঙ্গে কাজ করতে আসতো। বাবা মারা যাওয়ার পর একাই আসে, যখনই দরকার পড়ে আর কি। যখন তাদের পুরনো বাড়ির রান্নাঘরকে মডিউলার কিচেন বানাবে ঠিক করলো অন্বেষা, তখন কোনো বড় ইন্টেরিয়র ফার্মকে ডাকেনি সে। পুরনো বাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেই ডিজাইন করে সঞ্জয়কে দিয়ে কাজ করাচ্ছে। বেশ কিছুদিন হলো সঞ্জয় কাজ করছে রান্নাঘরে। সেই সূত্রে পরিচয় হয়েছিল ময়না সঞ্জয়ের মধ্যে। অন্বেষার সামনেই দুজনের সম্পর্ক ক্রমশ গভীর হয়েছিল। পিতৃহারা দুটো ছেলে মেয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলেছে। এই সম্পর্কের মধ্য দিয়েই সমব্যথী হয়ে একে অপরের পাশে থাকে। অন্বেষা জানে সঞ্জয় ছেলেটা ভালো, সৎ, পরিশ্রমী, সর্বোপরি একটা ভালো মানুষ। তাই এই সম্পর্কটাকে অন্বেষা একটু প্রশ্রয় দিয়েছে।
জীবনযুদ্ধের এই লড়াইয়ে ময়নার পাশে থাকার মতো যদি কেউ থাকে, থাক না। দিন 15 আগে হঠাৎ করেই খেলতে গিয়ে পা ভেঙে গিয়েছিল ময়নার ছোট ভাইয়ের। ডাক্তার, ওষুধ, প্লাস্টার সব মিলিয়ে খরচ হয়েছে বেশ অনেকটাই। সঞ্জয় নিজের খরচ বাঁচিয়ে কিছু টাকা দিয়ে ময়নাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ময়না সেটা নেয়নি। উল্টে বলেছিল, ডাক্তার দাদার বৌদি তো সব ব্যবস্থা করে দিয়েছে, আর লাগবে না। এই কথাতেই সঞ্জয়বাবু অভিমান করে কোনো খবর না দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গিয়েছিল। তবে এই কদিনের অদর্শনে ময়নার অবস্থা যে একেবারে বিরোহিণী রাধার মতো হয়েছিল সেটা অন্বেষা ভালোই বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরই সঞ্জয় এলো। ময়নার সাথে চোখাচোখি হতেই ময়না চোখ নামিয়ে সরে গেল। যদিও অন্বেষা স্পষ্ট দেখতে পাচ্ছে পদ্ম পাতায় থাকা জলের মতো ময়না চোখের জল টলটল করছে। এই বুঝি বর্ষণ শুরু হবে। কিছুক্ষণ পর অন্বেষাই বলল, ময়না, ছাদে গিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় তো। ময়না গম্ভীর গমনে গেল ছাদের দিকে। তারপরে অন্বেষা সঞ্জয়কে বলল, সঞ্জয়, জানো তো ছাদের দরজাটা ভালো করে বন্ধ হচ্ছে না। বর্ষাতে বোধহয় দরজার কাঠগুলো ফেঁপে উঠেছে, একটু দেখো তো গিয়ে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এই মুহূর্তটুকুর অপেক্ষাতেই ছিল সে। দ্রুত গতিতে ছাদে উঠল সঞ্জয়। দরজায় আওয়াজ শুনেই এগিয়ে এলো ময়না। ছাদের সিঁড়ির দেওয়াল ঘেঁষে এসে দাঁড়ালো। চোখের জল তখন চোখ ছাপিয়ে গাল বেয়ে নেমে চিবুক ছুঁয়েছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আসলে নৈশব্দের একটা ভাষা আছে। তারপর সঞ্জয় বেশ আবেগঘন গলায় ময়নার চোখের জলটা মুছে দিতে দিতে বলল, কাঁদছো কেন? ময়না কোনো উত্তর না দিয়ে শুধু নীরবে অশ্রুসিক্ত হতে লাগলো। সঞ্জয় ময়নার হাত দুটো ধরে বলল, চুপ করো, আর কেঁদো না। আমার ভুল হয়ে গেছে। এভাবে কিছু না বলে চলে যাওয়াটা আমার উচিত হয়নি। আর কখনো এমন হবে না। বৌদি বলেছে তোমার ভাই ভালো আছে। তারপর নিজের যন্ত্র রাখার ব্যাগটা থেকে একটা মিষ্টির প্যাকেট বের করে বলল, তোমাদের জন্য আমাদের গ্রামের মিষ্টি নিয়ে এসেছি, বৌদির জন্যও এনেছি। তারপর মিষ্টির প্যাকেটটা খুলে একটা মিষ্টি ময়নার মুখের কাছে ধরে বলল, খেয়ে দেখো, আমাদের গ্রামের এই মিষ্টির স্বাদ কিন্তু একদম আলাদা। একটা খাও আমার সামনে, তারপর প্যাকেটটা বাড়িতে নিয়ে যেও। ময়না চোখের জল মুছে মিষ্টিটা খেতে লাগলো সঞ্জয়ের হাত থেকেই। অন্বেষা নিচে সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখছিল মুগ্ধ নয়নে। একটা চোরা অপরাধবোধ কাজ করছিল মনে মনে। অন্য দুজনের এমন ব্যক্তিগত দৃশ্য কেন এভাবে দেখছে সে? আর শুধু আজই তো নয়, এর আগেও ওদের কথাবার্তা, ছোটোখাটো ভাবের আদান প্রদান সবটুকু সে কান খাড়া করে দেখে এবং শোনে। কিন্তু কেন কেন তার বাড়িতে কাজ করা, তার চেয়ে অনেক ছোট দুটো ছেলে মেয়ের এমন আন্তরিক ভালোবাসার দৃশ্য দেখার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে? কেন ময়নাকে কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি সুখী মনে হয়? কারণ কি এটাই যে সে ভালোবাসার কাঙাল? ঠিক এমনভাবেই তাকে কেউ ভালোবাসবে, আগলে রাখবে, মান অভিমান সব ভাঙিয়ে দেবে, আবেগে আদরে ভাসিয়ে দেবে। মনে মনে এটাই সে চায়। ভালোবাসার ঠিক এই কাঙ্ক্ষিত রূপই কি তার মনের মধ্যে আঁকা হয়ে আছে, যা সে কখনো পায়নি? আবহমান কাল ধরে কি মেয়েরা এমনভাবেই ভালোবাসা চেয়ে এসেছে? তাই কি মেয়েরা যুগ যুগ ধরে প্রেমিকা হিসেবে কৃষ্ণকে আর স্বামী হিসেবে শিবকে চেয়ে এসেছে, যে নিজের স্ত্রীর অপমানের জন্য গোটা বিশ্ব লণ্ডভণ্ড করে দিতে পারে? কিন্তু অভিরূপকে তো বিয়ের জন্য সে নিজেই সম্মতি দিয়েছিল। যদিও অভিরূপ ছিল তার বাবার বন্ধুর ছেলে, কিন্তু তবুও বাবা তাকে অভিরূপকে বিয়ে করার জন্য কোনো জোর করেনি। দিল্লিতে একটা সেমিনারে গিয়ে তাদের বাড়িতে এসেছিল অভিরূপ। হঠাৎই অন্বেষা বাড়ি ফিরে এসে দেখেছিল একটা অপরিচিত সুদর্শন পুরুষ তাদের বাড়ির রান্নাঘরে ঢুকে সকলের জন্য কফি বানাচ্ছে। তারপরে বাবাই পরিচয় করিয়ে দিয়েছিল। দারুণ ফিজিক, প্রথম দেখাতে ডাক্তার নয়, কোনো স্পোর্টসম্যান মনে হবে। এত বিখ্যাত ডাক্তার, দুর্দান্ত রেজাল্ট থাকা সত্ত্বেও পাটা কিন্তু ছিল একেবারে জমির উপর, একেবারে নিরহংকারী একটা মানুষ। এই গুণটাই খুব ভালো লেগেছিল অন্বেষার। অন্বেষা লেখে শুনে খুব উৎসাহ দিয়েছিল। তারপর ওর বাবা অভিরূপের মায়ের সাথে কথা বলে বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর অন্বেষা দিল্লি থেকে আসে কলকাতায়। বিয়ের কিছুদিনের মধ্যেই অভিরূপের আচরণ বেশ অদ্ভুত লাগে অন্বেষার। অন্বেষা যথেষ্ট সুন্দরী, ভিড়ের মধ্যেও সহজে তাকে আলাদা করা যায়। কিন্তু বিয়ের পর থেকে অন্বেষা অভিরূপের মুখে তার রূপের কোনো প্রশংসা শোনেনি, কখনো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেনি। বিয়ের পর নতুন বউয়ের জন্য আলাদা করে কোনো আবেগ, উচ্ছ্বাস, অনুভূতির কোনো প্রকাশ দেখেনি।
মাঝে শুধু দু একদিন বিশেষ দু একটা পদ রান্নাও করেছে অন্বেষা, কিন্তু আর 5টা সাধারণ খাবারের মতোই চুপচাপ খেয়ে উঠে গেছে অভিরূপ। অন্বেষার মনে হয় সে যেন একটা যন্ত্র মানবের সঙ্গে সংসার করছে। অভিরূপের প্রতিটি পদক্ষেপ চলে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে। সকালে মর্নিং ওয়াক, ব্রেকফাস্ট, হাসপাতাল, চেম্বার, নিজের পড়াশোনা সব কিছু চলে নিয়ম করে ঘড়ি ধরে। অন্বেষার সঙ্গে কথাবার্তা যেটুকু হয় সেটাও খুব গতানুগতিক। একান্ত আলাপচারিতা এখনও হয়ে ওঠেনি। বিয়ের পরের দিনই অভিরূপ বলেছিল, সবসময় অন্বেষা বলে ডাকাটা কঠিন, তার থেকে আমি তোমাকে অনু বলে ডাকবো। অন্বেষা খুব খুশি হয়েছিল, কিন্তু অন্বেষা থেকে অনু হওয়া আর হয়ে ওঠেনি। প্রতিদিনেই একই সংলাপ। সকালবেলা উঠে গুড মর্নিং দিয়ে শুরু, তারপর ব্রেকফাস্ট টেবিলে তোমার লেখালেখি কেমন চলছে অনু? তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার কিছু লাগলে বলো। আমাদের ড্রাইভার খুব পুরনো, রাস্তাঘাট সব চেনে। তোমার যেখানে দরকার বলো, ও নিয়ে যাবে। আর শুধু কথাবার্তায় কেন, শারীরিক সম্পর্কের মধ্যেও নেই কোনো আবেগের ছোঁয়া। বিয়ের পরপরই অভিরূপের মা এক প্রকার জোর করেই হানিমুনে পাঠিয়েছিলেন। পাহাড়ি রাস্তায় প্রতিটি যুগল খুব ঘনিষ্ঠভাবে হেঁটে যাচ্ছিল। অন্বেষাও অভিরূপের স্পর্শটুকু পেতে মরিয়া হয়ে কাছে এসে দাঁড়িয়েছিল। ভেবেছিল হয়তো ওর হাতটা ধরবে অভিরূপ, তারপর একসাথে হাত ধরে হেঁটে যাবে পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ। কিন্তু এমন কিছুই হয়নি। অভিরূপ নিজের মতো হাঁটতে হাঁটতে অন্বেষাকে পাহাড়ি অঞ্চলের আবহাওয়া পরিবর্তনের তথ্য দিতে ব্যস্ত হয়ে গিয়েছিল। বেশ হতাশ হয়ে ফিরেছিল অন্বেষা। তবে অন্বেষা হাল ছাড়েনি। অভিরূপকে নিজের মতো করে পাওয়ার ইচ্ছেটা মনের মধ্যে বাঁচিয়ে রেখেছিল। আসলে অভিরূপের বেশ কিছু গুণ ছিল। অভিরূপ ভীষণভাবে স্বাবলম্বী, কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভর করে না। প্রতিদিন সে কি জামা কাপড় পরে বাইরে যাবে সেটা সে নিজেই সিদ্ধান্ত নেয়। তার ওয়ার্ড্রপ খুব সুন্দর করে গোছানো। কখনো সেমিনারের জন্য বাইরে যেতে গেলে নিজেই নিজের ব্যাগ প্যাক করে নেয়। ড্রাইভার না আসলে নিজে ড্রাইভ করে হসপিটালে যায়। রাত্রে কখনো কফি খাওয়ার ইচ্ছে হলে নিজেই বানিয়ে নেয়। কখনো মাকে বা অন্বেষাকে বলে না। মাঝে মাঝে অন্বেষার মনে হয়, কেন আরও অনেকের মতো অভিরূপ নিজের স্ত্রীর উপর একটু নির্ভরশীল হলো না? কেন কোনো বর্ষণমুখর সন্ধ্যায় হঠাৎ করে ফিরে এসে অভিরূপ বলে না, অন্বেষা আজ খুব ক্লান্ত, একটু চা করো, দুজনে মিলে বসে খাবো। অথবা অন্বেষা আজ একটু খিচুড়ি বানাবে। হাসপাতালে বেরোনোর আগে কেন বলে না, অন্বেষা আমার ঘড়িটা কোথায়, পেনটা খুঁজে পাচ্ছি না, একটু দেখো না। কথাগুলো ভাবতে ভাবতেই নিজের মনেই হাসে অন্বেষা। নির্ভরশীল তো দূরের কথা, বরং উল্টোটাই হয়েছে। বিয়ের পর একটা রবিবার অভিরূপের বন্ধুরা বাড়িতে এসে তার হাতে রান্না খেতে গান শুনতে চেয়েছিল। অন্বেষা খুব খুশি হয়ে রাজি হয়েছিল, কিন্তু ওই দিন অভিরূপ নিজেই বলেছিল, তুমি আর ময়না মিলে এতজনে রান্না করতে গিয়ে ক্লান্ত হয়ে যাবে, আমি তোমাদের বরং সাহায্য করে দিই। সেদিন রান্নাঘরের কাজে অনেকটা সাহায্য করেছিল অভিরূপ। অন্বেষার ভালো লেগেছিল সেদিন অভিরূপের সহমর্মিতা দেখে। সন্ধেবেলা খুব সুন্দর করে সেজেছিল অন্বেষা। রয়্যাল ব্লু কালারের মাইসোর সিল্ক, ডিজাইনার ব্লাউজ, প্লাটিনাম জুয়েলারি, হালকা লিপস্টিক, আইলাইনার। ঘরের ড্রয়িং রুমের হালকা নীল আলোয় একেবারে অপ্সরার মতো লাগছিল অন্বেষাকে। অভিরূপের বন্ধুরা গানের অনুরোধ করলে অন্বেষা কোল্ড ড্রিঙ্কসে হালকা চুমুক দিয়ে সিক্ত ঠোঁটে গান ধরল। প্রাণ চাই চক্ষু না চায়, মরি একই তোর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ শয্যা। উপস্থিত সকলেই মুগ্ধ চোখে তাকিয়েছিল অন্বেষার দিকে। গান শেষ হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছিল সকলে। কিন্তু এত কিছুর পরেও একটা মানুষ ছিল একেবারে নিশ্চুপ উদাসীন। অন্বেষা যখন গান গাইছিল তখন অভিরূপ টেবিল সাজাতে বা অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিল। গান কানে গেছে ঠিকই, কিন্তু অন্বেষার দিকে একবারও তাকায়নি। স্বাভাবিকভাবেই অন্বেষার মুখে আঁধার ঘনিয়ে এসেছিল। অভিরূপের বন্ধুরা বুঝতে পেরে তারাই অন্বেষার সঙ্গে গল্প শুরু করে। জানো তো অন্বেষা, আমরা হলাম গিয়ে সব শুধুই ডাক্তার, আর অভিরূপ হলো গিয়ে ডাক্তার রূপে ভগবান। হসপিটালের দারোয়ান থেকে নার্স, সমস্ত পেশেন্ট সবাই অভিরূপকে ভগবান মনে করে। পারলে তো ফুল চন্দন দিয়ে পুজো করে। মাঝে মাঝে অভিরূপকে হিংসা হয় বুঝলে, সেই কলেজ লাইফ থেকে দেখছি। কলেজে আমরা যখন গার্লফ্রেন্ড খুঁজতে ব্যস্ত তখন অভিরূপ বইয়ের মধ্যে মুখ গুজে থাকতো। আসলে ও তো জানে ভগবানের তো গার্লফ্রেন্ডের দরকার নেই, তার জন্য স্বয়ং দেবী মর্তে আগমন করবেন। কথাগুলো বলে সকলে হো হো করে হেসে উঠেছিল।
পরিবেশটা হালকা করার চেষ্টা করেছিল সকলে। অন্বেষা সেই মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল, বুকের মধ্যে একটা চাপা কষ্ট থেকে গিয়েছিল। কলেজে ইউনিভার্সিটিতে বন্ধুরা তার সামান্য একটু সান্নিধ্য পাওয়ার জন্য অস্থির হয়ে থাকত, আর অভিরূপ এতটা নিষ্প্রিয় উদাসীন কি করে থাকে? রাত্রিবেলায় বেশ আবেগ ভরা সম্বোধন করে অন্বেষা জিজ্ঞেস করল, অভি, আজকে আমায় কেমন লাগছিল? ক্লান্ত অবসন্ন দেহটা বিছানায় রেখে অভিরূপ বলল, তুমি তো খুব সুন্দর অনু, তুমি তো নিজেই সেটা জানো, আমি আর নতুন করে কি বলবো? আবার একবার অন্বেষার হৃদয়ে বিষাদ জলের বান রাখল, শুধু মুখ ফুটে বলতে পারল না। মাঝে মাঝে সব মেয়েরাই শুনতে চায় তার কাছের মানুষ তাকে বলুক সে খুব সুন্দর, সে তাকে খুব ভালোবাসে। এটুকু বড় দরকার জীবনে। মন তো কোনো যন্ত্র নয়, শুধু সময় ধরে কাজই করে যাবে। অন্বেষা মনে মনে ভাবে, আচ্ছা, মানুষ বেঁচে আছে তাই তো কাজ করে, নাকি কাজ করার জন্যই বেঁচে আছে? এই তো ময়না, সঞ্জয়, এরাও তো কাজ করে, নিজেদের দায়িত্ব পালন করে। তাও তো দুটিতে নিজেদের জন্য কেমন সুন্দর একটু সময় বের করে নেয়। পাড়ার কোনো রেস্টুরেন্টে গিয়ে একসাথে খায়, মাঝে মাঝে সিনেমা দেখে। একটু সময়ে কি অভিরূপ বের করতে পারে না শুধুই তার জন্য? অন্বেষার দুঃখের সঙ্গী হতে সেদিন রাত্রে হঠাৎ করেই আকাশ চিরে নেমেছিল বৃষ্টি। অন্বেষা ধীর পায়ে এসে দাঁড়িয়েছিল তাদের ছোট্ট ব্যালকনিতে। বৃষ্টির সাথে ছিল ঝোড়ো ঠান্ডা হাওয়া। বৃষ্টির ছাঁট এসে লাগছিল অন্বেষার মুখে, চুলগুলো এলোমেলো উঠছিল হাওয়ায়। কিছুক্ষণ পর অভিরূপ এসে দাঁড়িয়েছিল। অবাক হয়ে জিজ্ঞেস করল, এখানে এমনভাবে দাঁড়িয়ে আছো কেন অনু? ঠান্ডা লাগছে তো তোমার, ঘরে এসে শুয়ে পড়ো। অন্বেষা বলেছিল, বৃষ্টির শব্দ শুনছি, তুমিও দাঁড়াও না একটু আমার সাথে। অভিরূপ খুব গম্ভীর মুখ করে বলেছিল, আমার কালকে একটা খুব গুরুত্বপূর্ণ ওটি আছে, খুব ক্রিটিক্যাল কেস। রাত্রে ঠিকমতো ঘুম না হলে আমি কাজে মনোসংযোগ করতে পারবো না। এখানে দাঁড়িয়ে থেকে ঠান্ডা লাগিও না অনু, প্লিজ শুয়ে পড়ো, আর কথা বাড়িও না। অন্বেষা চুপচাপ শুয়ে পড়েছিল, শুধু চোখ দিয়ে গরম তরল গড়িয়ে পড়েছিল কয়েক ফোঁটা। এরপর নিজেকে ব্যস্ত করে নিয়েছিল লেখার মধ্যে। এরপর হঠাৎ করেই অভিরূপের মা অমৃতলোকে যাত্রা করলেন। এত বড় বাড়িতে অন্বেষা একদম একা হয়ে গেল। দিল্লির বাড়িতে সে লেখালেখি করত, তার সাথে মাঝে মাঝেই বাবা মায়ের সাথে গল্প করত। সেই সঙ্গে দিল্লিতে তার অনেক বন্ধুবান্ধবও ছিল। প্রায় প্রতি সপ্তাহান্তেই বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, ছোটোখাটো ট্যুর লেগেই থাকত। কিন্তু কলকাতায় তার কোনো বন্ধু নেই। অপরিচিত একটা শহরে একা একা কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না। হসপিটাল, প্রাইভেট প্র্যাকটিসের বাইরে যেটুকু সময় পায় অভিরূপ, সেটুকু সময় মেডিকেল জার্নাল, বই নিয়েই ব্যস্ত থাকে। তবু একদিন এক ছুটির দিনে অভিরূপ যখন চেয়ারে বসে বই পড়ছিল, অন্বেষা চেয়ারের পিছনে দাঁড়িয়ে দুহাত দিয়ে অভিরূপের গলাটা জড়িয়ে ধরে আদুরে গলায় বলেছিল, অভি, আজ একটা মুভি দেখতে যাবে? অভিরূপ লঘু স্বরে বলেছিল, এতক্ষণ ফোন বন্ধ করে রাখাটা একটু অসুবিধে অনু, তুমি বরং নেটফ্লিক্সে সিনেমা দেখো, আর যতটা ফাঁকা সময় থাকবে তার মধ্যেই বই পড়ো। ভালো লিখতে গেলে কিন্তু অনেক পড়তে হয়, নিজের জন্য একটা টার্গেট ফিক্স করো। বছরে একটা দুটো নয়, আরও বেশি সংখ্যায় বই প্রকাশ করার চেষ্টা করো। এরপর অন্বেষা নিজের ঠোঁট দুটো অভিরূপের কানে ঠেকিয়ে আস্তে করে বলল, ঠিক আছে, তাই হবে, কিন্তু এখন চলো একসঙ্গে দুজনে সিনেমা দেখি। অভিরূপ ব্যস্ত হয়ে বলেছিল, না অনু, আজ একটু ব্যস্ত, পরে অন্য কোনো দিন না হয় দেখব, তুমি দেখো। অন্বেষা অভিমান করে চলে এসেছিল, সিনেমা দেখেনি, ল্যাপটপ খুলে বসেছিল লেখার জন্য, কিন্তু একটা লাইনও লিখে উঠতে পারেনি। এমনভাবেই কাটলো আরও কয়েকটা মাস। আস্তে আস্তে অন্বেষা ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো। চোখের সামনে দুটো ছোট ছোট ছেলে মেয়ে স্বতঃস্ফূর্ত ভালোবাসার ছবি দেখে সে রোজ। গলার কাছে একটা কষ্ট দলা পাকিয়ে কেমন যেন উঠে আসে আজকাল। লেখাতেও খুব একটা মনোসংযোগ করতে পারছে না। মনে হয় এই বাড়িতে সে একটা অপ্রয়োজনীয় আসবাবের মতো রয়ে গেছে শুধু। আসলে অভিরূপের জীবনে তার কোনো প্রয়োজন নেই। নিজের চিকিৎসা জগৎ নিয়েই অভিরূপ ব্যস্ত। অন্বেষা দিল্লি ফিরে যাবে ঠিক করলো। ফিরে গিয়ে বাবা মাকে বুঝিয়ে বলবে, তেমন হলে না হয় ডিভোর্স নিয়ে নেবে। কি লাভ এই প্রেমহীন লোক দেখানো দাম্পত্যকে বয়ে নিয়ে গিয়ে? অভিরূপকে না জানিয়ে ট্রেনের টিকিট কাটলো অন্বেষা। তারপর একদিন রাত্রে খাবার টেবিলে পরিবেশন করতে করতে অন্বেষা অভিরূপকে বলল, আমার এক পাবলিশার্সের সঙ্গে কথা হয়েছে নতুন একটা বই নিয়ে, দিল্লির পটভূমিকায়, তাই দিল্লি যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে,
থাকবো কিছুদিন হয়তো। বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল অভিরূপ। খাওয়া দাওয়া বন্ধ করে শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, কতদিন থাকতে হবে দিল্লিতে? অন্বেষা নির্লিপ্ত গলায় জবাব দিল, জানি না। এবার অভিরূপ বেশ গাঢ় স্বরে বলল, অনু, তুমি ফ্লাইটে কেন গেলে না? সময় বেঁচে যেত অনেকটা। আমি তো তোমার মতো অত ব্যস্ত নই অভি, আর ট্রেনের অভিজ্ঞতাটাও আমার লেখার ক্ষেত্রে কাজে লাগবে। এবার বেশ উদাসীন অন্বেষা। অভিরূপ খেতে খেতে একটু অন্যমনস্ক হয়ে গেল। তারপর খাওয়া শেষ না করেই উঠে গেল। অন্বেষার যাওয়ার কথা শুনে ময়নার খুব মন খারাপ, এক প্রকার কান্নাকাটি জুড়ে দিয়েছে। একদিন করুণ মুখে এসে বলল, বৌদি, জানি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু তুমি তো আমাকে বোনের মতো ভালোবাসো, তাই জিজ্ঞাসা করছি, তুমি ডাক্তার দাদাকে ছেড়ে থাকতে পারবে? তোমার কষ্ট হবে না? ডাক্তার দাদার কিন্তু খুব মন খারাপ, দেখো ঠিকমতো খাওয়া দাওয়া করছে না কদিন। অন্বেষা উদাস দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, তোর ডাক্তার দাদা হয়তো কোনো ক্রিটিক্যাল কেস নিয়ে ভাবছে। না গো বৌদি, কতদিন তো দেখছি ডাক্তার দাদাকে, তোমার মনে নেই বৌদি? ফল কাটতে গিয়ে যেদিন ছুরিতে তোমার হাত কেটে একটু রক্ত বেরিয়েছিল, ডাক্তার দাদা কেমন অস্থির হয়ে উঠেছিল ওইটুকু রক্ত দেখে। অন্বেষা কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল ঘরের ভেতরে। সেদিন সেও অবাক হয়ে গেছিল, অভিরূপের মতো বড় ডাক্তার সেদিন ওইটুকু রক্ত দেখে অস্থির হয়ে উঠেছিল। পরম মমতায় তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল। বারবার জিজ্ঞাসা করছিল, খুব ব্যথা লাগেনি তো অনু? ঘরের মধ্যে এসে চুপ করে বসে পড়ল অন্বেষা। নিজের হাতেই এই ঘর সে সুন্দর করে সাজিয়েছিল। শুধু যদি অভিরূপ একবার এসে বলতো, অনু, দিল্লি যেও না, এখান থেকে কাজটা করা যায় না। অথবা যদি রাগ করে বলতো, আমাকে না জিজ্ঞাসা করে কেন টিকিট কেটেছ, এখন নয় পরে যেও। চোখের কোণটা ভিজে উঠল অন্বেষার। তার দিল্লি যাওয়ার কথা মা বাবাকে জানাতেই মা ফোনে তাকে বুঝিয়েছিল, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নে মা, সকলের ভালোবাসার প্রকাশভঙ্গি তো এক হয় না, নিজেকে বুঝে নিতে হয়। কিন্তু কিছুতেই নিজের সিদ্ধান্ত বদল করেনি অন্বেষা। নির্দিষ্ট দিনে ট্রেনে চড়ে বসেছিল অন্বেষা। সকালবেলায় একসঙ্গে বসে ব্রেকফাস্ট করেছিল অন্বেষা অভিরূপ, যদিও এক কাপ চা ছাড়া অভিরূপ কিছুই খায়নি। যাওয়ার সময় লাঞ্চ প্যাকও নিয়ে যায়নি। শুধু যাবার আগে অন্বেষাকে বলেছিল, অনু, পৌঁছে গিয়ে আমায় একটা খবর দিও প্লিজ। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিল। আসার আগে অন্বেষা একটা চিরকুটে শুধু লিখে এসেছিল, আমি চললাম অভি, ভালো থেকো। মনের গহীনে জমে থাকা কষ্টগুলোকে জমিয়ে রেখে বিকেলবেলা শিয়ালদহ রাজধানীতে চড়ে বসেছিল অন্বেষা। উঠেই দেখল সামনের সিটে বসে আছে একজন ভদ্রমহিলা, আর তার সাথে বছর তিনেকের একটা ফুটফুটে মিষ্টি মেয়ে। দেখে অল্প কিছুক্ষণের জন্য হলো মনটা ভালো হলো অন্বেষার। বাচ্চাটার গাল টিপে আদর করলো। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ সামনে বসা মেয়েটি ফোনে একটা ফোন এলো। ফোন ধরে মেয়েটি কথা বলা শুরু করলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। কি বলছিস? ডাক্তার অভিরূপ রায় কালকের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে? তো পরে নিশ্চয়ই অন্য কোনো ডেট দিয়েছে? দেয়নি? কি বলছে ক্লিনিক থেকে? কি বললি? ক্লিনিক থেকে বলেছে ডাক্তারবাবু অন্য কোনো ডেট দেয়নি? কবে চেম্বারে আসবেন কিছু জানায়নি? ডাক্তারবাবু জানালে তবে ওরা বলতে পারবে। ডাক্তারবাবুকে ফোন করেছিল, ফোন সুইচ অফ। কিন্তু এমন তো কখনো হয় না। অন্য চেম্বারেও বসবেন না জানিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপেও রিপোর্ট দেখেননি। তুই মন খারাপ করিস না মন, ভগবান যখন আমার প্রতি সদয় হয়েছেন তখন তোরও হবে। হয়তো ডাক্তারবাবুর কোনো এমার্জেন্সি হয়েছে, উনি নিশ্চয়ই জানিয়ে দেবেন কিছুদিনের মধ্যেই। তারপর ফোনটা কেটে গেল। অন্বেষা বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি গাইনোকোলজিস্ট অভিরূপ রায়ের কথা বলছেন, যিনি আরোগ্য নিকেতন চেম্বারে বসেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার কথাই বলছি। আপনিও ওনাকে দেখান বুঝি? খুব ভালো ডাক্তার, তাই না? বলুন। ডাক্তার নয়, ভগবান। খুব দায়িত্বশীল মানুষ, কিন্তু কেন যে হঠাৎ এমন করলেন বুঝতে পারছি না। কি হয়েছে বলুন তো? গভীর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করল অন্বেষা। দেখুন না, উনি আমার বোনের চিকিৎসা করছিলেন এই কয়েক মাস হলো, অনেকটা এগিয়েছে। কিছু টেস্ট করতে দিয়েছিলেন। কালকে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার কথা বলবেন, কিন্তু কালকে উনি সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন। আসলে আমার আর আমার বোনের দেখুন না একই সমস্যা। আমার বিয়ের 8 বছর পরেও আমি মা হতে পারিনি।
অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিছু হচ্ছিল না। আমার বর বা শ্বশুরবাড়ির লোক আমাকে কিছু বলেনি, কিন্তু আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম একবার। তারপর অভিরূপ রায়ের কাছে যাই। উনি চিকিৎসা শুরু করেন। আমাকে সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে বলেন। তারপর ওনার চিকিৎসাতেই আমার মেয়ে হয়। উনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আর শুধু আমি কেন, কত মেয়ের মুখে যে উনি হাসি ফুটিয়েছেন তা শুধু ঈশ্বর জানেন। এই তো আমার পাশের বাড়ির কাজের মেয়েটা 10 বছরেরও বেশি সময় ধরে বাচ্চা হচ্ছিল না। শ্বশুর শাশুড়ি অত্যাচার করে বাপের বাড়ি পাঠিয়ে দেবে বলেছিল। আমি ওকে বলেছিলাম, হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়েছিল। প্রাইভেট চেম্বারে দেখানোর মতো অর্থ তো ওর নেই। ওর কিছু টেস্টের দরকার ছিল, যেগুলো সেই মুহূর্তে হসপিটালে হচ্ছিল না। উনি নিজের পকেট থেকে টাকা বের করে ওকে দিয়েছিল বাইরে থেকে টেস্ট করিয়ে আনার জন্য। ওর একটা ছেলে হয়েছে জানেন, এখন খুব আনন্দে সংসার করছে। আমাকে সবসময় বলে, আমি ঈশ্বর দেখিনি দিদি, কিন্তু ডাক্তারবাবুকে দেখেছি। অন্বেষার মনের মধ্যে ঝড় উঠেছে। প্রথমেই ফোন করলো অভিরূপকে, ফোন সুইচ অফ। অস্থির হয়ে উঠল অন্বেষা। তারপর ফোন করলো অভিরূপের ড্রাইভারকে। তোমার স্যার এখন কোথায়? স্যার তো আমায় স্যার বলতে বারণ করেছিল, বলেছিল আমায় দাদা বলবি। সেই থেকে দাদাই বলি ম্যাম। কিন্তু দাদা তো অনেকক্ষণ হসপিটাল থেকে বাড়ি চলে গেছেন। কোনো প্রাইভেট চেম্বারে যায়নি আজ। দুপুরের লাঞ্চ পর্যন্ত করেনি। খুব অন্যমনস্কার ক্লান্ত দেখাচ্ছিল দাদাকে আজকে। আমাকে বলল, তোকে আর আসতে হবে না, আমি যখন বেরোবো তোকে ফোন করে নেব। তুই চিন্তা করিস না, তোর মাইনে আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আমি দাদাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি। কিন্তু বলুন না ম্যাম, দাদার কি হয়েছে? ছেলেটির গলার স্বরের কাতরতা অন্বেষাকে ছুঁয়ে গেল। আমি বাইরে আছি, কিছু জানি না, শুধু এটুকু বলে ফোনটা কেটে দিল অন্বেষা। অন্বেষার মনের মধ্যে ওঠা ঝড়ের গতিবেগ বাড়ল। কি করবে এখন, কিছুই বুঝতে পারছে না। নিজের হাত দুটো কপালের দুপাশে দিয়ে মাথা নিচু করে বসে রইল। যে মানুষটা কখনো ফোন সুইচ অফ করে না, তার ফোন সুইচ অফ কেন? কেন সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে? কেন ড্রাইভারকে আসতে বারণ করেছে? কিছু বুঝতে পারছে না সে। তবে কি অন্বেষার উপর তীব্র অভিমান করে অভিরূপ এমন সিদ্ধান্ত নিয়েছে? না খেয়ে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছে? সামনে বসা ভদ্রমহিলাটি বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি তো খুব ঘামছেন। বাড়ির কাউকে ফোন করুন। কিভাবে এতটা পথ একা যাবেন? তেমন হলে সামনেই তো দুর্গাপুর স্টেশন, নেমে বাড়ি চলে যান। অন্বেষা আলোর দিশা খুঁজে পেল। নেমে পড়ল দুর্গাপুর স্টেশনে। তাড়াতাড়ি কলকাতার জন্য একটা গাড়ি বুক করলো। খুব অপরাধী লাগছে এখন নিজেকে। যে মানুষটা এতগুলো মেয়ের মুখে হাসি ফুটিয়েছে, কাউকে বা বেঁচে থাকার রসদ জুগিয়েছে, যার দিকে তাকিয়ে আছে এখনো অনেকগুলো মানুষ, সেই মানুষটাকে কি এমনভাবে ছেড়ে আসা ঠিক হলো? বৃহত্তর স্বার্থের জন্য কি মাঝে মধ্যে ক্ষুদ্রতর স্বার্থকে ছেড়ে দেওয়া উচিত নয়? আজকে তো শুধু তার জন্য বেশ কিছু মানুষ অসুবিধায় পড়ল। একজন দায়িত্বশীল ডাক্তার নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেল। আচ্ছা, ড্রাইভার ছেলেটির মনে কি এমনই কোনো প্রশ্ন ছিল? সকলে শুনলে তো তাকেই দোষী মনে করবে। আসলে এই সমাজে এটাই প্রচলিত যে ব্যস্ত সফল মানুষের পাশে তার স্ত্রী বা প্রেমিকা সবসময় মানিয়ে নিয়ে রয়ে যাবে। নিজের ভালো লাগার কথা ভেবে তারা কখনো ছেড়ে যাবে না। বাড়ি এসে পৌঁছাতেই হুড়মুড়িয়ে গাড়ি থেকে নামলো অন্বেষা। নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল। তারপর সোজা চলে গেল অভিরূপের ঘরে। দেখলো অভিরূপের ঘরটা অন্ধকার। স্টাডি টেবিলের উপর হাত রেখে মাথাটা নামিয়ে একটা চেয়ারে বসে আছে। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে দিল অন্বেষা। হঠাৎ আলো জ্বালাতেই অভিরূপ অন্বেষাকে দেখে একদম চমকে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাড়াতাড়ি। তারপর প্রায় চিৎকার করে বলল, অনু, তুমি এখানে এখন? তুমি কি ট্রেন মিস করেছ? তারপর খুব কাছে এসে অনু দুই কাঁধে দুটো হাত রেখে তার দিকে তাকিয়ে বলল, তোমার কিছু হয়নি তো অনু? তুমি ঠিক আছো তো? অন্বেষা তার আয়ত চোখের কালো আলো ফেলে অভিরূপের দিকে তাকিয়ে বলল, আমি একদম ঠিক আছি। ভাবলাম কাজটা এখানে থেকেই করব, তাই ফিরে এলাম। সহসাই অভিরূপের মুখটা খুশিতে একদম উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে বলল, কিন্তু তুমি? অন্বেষা অভিরূপকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমায় পরে সব বলবো, আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কেন তোমার মোবাইল সুইচ অফ? কেন তুমি ড্রাইভারকে কাল থেকে আসতে বারণ করেছো?
কেন কাউকে কিছু না জেনে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছো? কেন তুমি সারাদিন কিছু খাওনি? কেন অন্ধকার ঘরে এভাবে বসে আছো? কেন অভি, কেন? কথাগুলো বলতে বলতে অন্বেষার গলা রুদ্ধ হয়ে এলো। এবার অভিরূপ প্রায় অশ্রুত কণ্ঠে বলল, জানি না অনু, কদিন ধরে কিছু ভালো লাগছে না। খুব কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে, কোথাও ভালো লাগছে না। না হসপিটালে, না বাড়িতে, না চেম্বারে। আমি তো তোমার মতো অত সপ্রতিভ নই, গুছিয়ে কথা বলতে পারি না, লিখতেও পারি না। সারা জীবন শুধু বই খাতা নিয়ে কেটে গেছে, তাই কিছু বলতে পারিনি। মনে মনে ভেবেছিলাম আর হয়তো তোমার সাথে কখনো আমার দেখা হবে না, আর হয়তো তুমি কখনো ফিরে আসবে না। চারদিকে বড় ফাঁকা ফাঁকা লাগছিল। কথাগুলো বলতে বলতে গভীর আবেগে অভিরূপ অন্বেষাকে শক্ত করে জড়িয়ে ধরল। অন্বেষাও অভিরূপের চওড়া বুকে মুখ গুঁজে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো ছোট্ট বাচ্চাদের মতো। জমে থাকা চোখের জল অভিরূপেরও দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল। এইভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলল কিছুক্ষণ। আজ অভিরূপের বুকে মাথা রেখে অভিরূপের না বলা অনেক কথা খুব সহজেই পড়ে ফেলল অন্বেষা। আর কোনো কষ্ট নেই। অনেক মাস, অনেক সপ্তাহ, অনেক দিন সে অপেক্ষা করেছে শুধু এই মুহূর্তটুকুর জন্য। বহু কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত এই মুহূর্তটুকু, যা তার উপস্থিতিতে কখনো অনুভব করতে পারেনি অভি, তা তার সামান্য অনুপস্থিতিতে সে করতে পেরেছে। এরপরেই হঠাৎ অন্বেষা ব্যস্ত হয়ে উঠল। অভিরূপকে বলল, চলো চলো, তাড়াতাড়ি খেয়ে নাও, সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল তোমাকে হসপিটালে যেতে হবে, তারপর চেম্বারেও। তুমি সকালে ক্লিনিকে ফোন করে জানিয়ে দিও, ওরা যেন তোমার সব পেশেন্টকে ইনফর্ম করে দেয়। অভিরূপ আঙুল দিয়ে অন্বেষার কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, থাক না অনু, কালকের দিনটা অন্তত আমি তোমার সাথেই থাকি। অন্বেষা অভিরূপের নাকে নাক ঠেকিয়ে মাথার চুলগুলোর ভিতরে আঙুল ঢুকিয়ে বিলি কেটে দিতে দিতে বলল, না অভি, তুমি যাও, সম্ভব হলে একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষা করব তোমার জন্য। খাওয়া শেষ করে রাত্রে শুতে এসে অভিরূপ বলল, অনু, আজ আমায় একটা গান শোনাবে? অনু গান ধরল, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত, আসেনি তো বুঝি আর জীবনে আমার। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।